রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। সর্বশেষ হামলায় যুক্তরাষ্ট্র 5টি প্রদেশের অন্তত 9টি শহরে আঘাত এনেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, অভিযানে অন্তত 140টি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে দুই দেশের পক্ষের সামরিক সংঘর্ষ প্রতিটি ধাপে আরও বিস্তৃত ও তীব্র হচ্ছে। এই হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের 5টি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সাথে তেহরান ঘোষণা দিয়েছে যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধের ঘোষণা আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকির গালিবাফ বলেছেন, একমুখী চুক্তির যুগ শেষ। তার এই বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে। যদিও তিনি সরাসরি চুক্তি বাতিলের ঘোষণা দেননি, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যুদ্ধবিরতিকে সমাপ্ত বলে মন্তব্য করেছেন। সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদে সব ধরনের শত্রুতা বন্ধ এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা উল্লেখ ছিল, কিন্তু এরপরও উভয় পক্ষের মধ্যে একাধিক দফায় হামলা হয়েছে, যা ওই শর্তের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া চুক্তির 10 নম্বর অনুচ্ছেদে আলোচনার সময় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার কথা বলা হলেও দুদিন আগে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ফলে বিশ্লেষকদের মতে সমঝোতা স্মারকের একাধিক গুরুত্বপূর্ণ ধারা ইতোমধ্যেই ভেঙে পড়েছে। কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে এবং সামরিক সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে, যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই রোববার ইরান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এতে উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হয়েছে। কাতারের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলা প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে এক শিশুসহ 3 জন আহত হন। বাহরাইনের তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয় এবং কুয়েতও জানায় তারা আকাশে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলা করেছে। ওমানের মুসান্দাম অঞ্চলেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। জর্ডানে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে যুক্তরাষ্ট্র জানায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন। অন্যদিকে ইরান দাবি করেছে অনুমোদিত নৌপথ অমান্য করায় একটি জাহাজকে সতর্কতামূলক গুলি করে থামানো হয়েছে। তেহরান আরও ঘোষণা দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মিশর ইরানের হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা কমাতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পুনর্বহাল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা চললেও সর্বশেষ সংঘাত সেই উদ্যোগকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনী ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আইআরজিসির দাবি, একটি জাহাজ অনুমোদনহীন পথে চলাচল করে এবং ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করায় সেটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। আইআরজিসি জানায়
কয়েকটি জাহাজ অনুমতি ছাড়া নির্ধারিত রুট ব্যবহার করার চেষ্টা করেছিল এবং বারবার সতর্ক করার পরও পথ পরিবর্তন করেনি। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে প্রকাশ্যে প্রতিশ্রুতি দাবি করেছে যে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধ করা হবে এবং কোনো ধরনের টোল ছাড়াই সব নৌপথ উন্মুক্ত রাখা হবে। একই সময় ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় নতুন করে আলোচনা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে বৈঠক করেছেন। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে কার্যত অবরোধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এক বিবৃতিতে তার নিহত পূর্বসূরি ও পিতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো হত্যা চেষ্টা চালায় তবে যুক্তরাষ্ট্র হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকবে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে শনিবার তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ MV GFS গ্যালাক্সিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর হামলার জবাবেই এই অভিযান চালানো হয়। হামলায় জাহাজটির এক নাবিক নিখোঁজ হন এবং ইঞ্জিন কক্ষে আগুন ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জাহাজটি যাত্রা অব্যাহত রাখতে পারেনি। সেন্টকম জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে একাধিক সুযোগ দেওয়া হলেও তেহরান তা কাজে লাগায়নি। তাই ইরানের সামুদ্রিক হামলার সক্ষমতা দুর্বল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইরান ঘোষণা দেয় হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তেহরানের দাবি, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথ অমান্য করায় সতর্কতামূলক গুলি চালানো হয় এবং একটি জাহাজ থামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দেয়, আরও হামলা হলে অঞ্চলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। মার্কিন হামলার ঘোষণার পরপরই ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে বন্দর আব্বাস, সিরিক, কেশমদ্বীপ, বুশেহর, দেইর আসালুইয়া ও জাস্ক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তার মূল্য দিতে হবে। কূটনৈতিক পর্যায়েও উত্তেজনা অব্যাহত রয়েছে। ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিয়ে আলোচনা করেছেন। তবে ইরান অভিযোগ করেছে তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ওয়াশিংটন যুদ্ধবিরতির অন্তর্বর্তী সমঝোতা লঙ্ঘন করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে চলমান এই সংঘাত আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দেশটির শীর্ষ সরকারি দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, আল্লাহর বিধান ও তাকদীরে অটল বিশ্বাস রেখে জাতির এই মহান ক্ষতিতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ যেন মরহুমের প্রতি রহমত বর্ষণ করেন। শেখ হামাদ ১৯৯৫ সালে কাতারের ক্ষমতায় আসেন এবং ২০১৩ সালের জুনে প্রায় ১৮ বছর শাসনের পর স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তার নেতৃত্বে কাতার মধ্যপ্রাচ্যের একটি ছোট উপসাগরীয় রাষ্ট্র থেকে বিশ্ব রাজনীতি, জ্বালানি ও কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়। যুক্তরাজ্যের স্যান্ডহার্স্ট সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শেখ হামাদ প্রথমে কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে যুবরাজ হিসেবে দেশের বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনামলে কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশে পরিণত হয়। এই অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে তিনি কাতারের বিপুল সম্পদের ভিত্তি তৈরি করেন। একই সঙ্গে কাতার এয়ারওয়েজকে আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম শীর্ষ বিমান সংস্থায় রূপান্তর করেন এবং দোহার আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে নেতৃত্ব দেন, যা তার নামেই নামকরণ করা হয়েছে। শেখ হামাদের আরেকটি বড় অবদান হল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠা, যা কাতারকে আরব বিশ্ব ও আন্তর্জাতিক
অঙ্গনে শক্তিশালী গণমাধ্যমিক প্রভাব এনে দেয়। তার সময়ই কাতার 2022 সালের ফিফা বিশ্বকাপ আয়োজনে শত অর্জন করে। এর ফলে দেশ জুড়ে ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয় এবং দোহা একটি আধুনিক বৈশ্বিক নগরীতে রূপ নেয়। কূটনৈতিক ক্ষেত্রেও শেখ হামাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুদানের দারফুর সংকট, লেবাননের রাজনৈতিক বিরোধ এবং ফিলিস্তিনের হামাস ও ফাতাহর মধ্যাকারের বিরোধ সহ বিভিন্ন আঞ্চলিক সংকটে কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার নেতৃত্বই আধুনিক কাতারের উত্থানের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের যে কোনো রাজনৈতিক সমাধান এমন হতে হবে যা কেবল ওয়াশিংটন ও তেহরানের স্বার্থই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষগুলোর নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নেবে। তার মতে একতরফা বা পক্ষপাতমূলক কোনো সমঝোতা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে পারবে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ল্যাভরভ বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট শুধু দুটি দেশের মধ্যকার বিরোধ নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। তাই এমন একটি সমঝোতা প্রয়োজন যা সব পক্ষের উদ্বেগকে গুরুত্ব দিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করবে। ল্যাভরভ জোর দিয়ে বলেন, রাশিয়া সবসময় কূটনৈতিক সংলাপ এবং রাজনৈতিক সমাধানের পক্ষে। তার ভাষায়, সামরিক শক্তি প্রয়োগ কিংবা চাপ সৃষ্টি করে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং আলোচনার মাধ্যমে আস্থা পুনর্গঠন এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে একটি নতুন সমঝোতায় পৌঁছানোই একমাত্র কার্যকর পথ। তিনি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে যে সংকট দীর্ঘদিন ধরে চলছে, সেটি সমাধানের জন্য অতীতে হওয়া আন্তর্জাতিক চুক্তিগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। তবে নতুন কোনো চুক্তি এমনভাবে তৈরি করতে হবে যাতে তা সংশ্লিষ্ট সব দেশের নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন ঘটায় এবং কোনো পক্ষকে একতরফাভাবে সুবিধা না দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে অবিশ্বাস বিরাজ করছে তা দূর করা সহজ হবে না, কিন্তু যদি উভয় পক্ষ বাস্তববাদী অবস্থান গ্রহণ করে এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকে গুরুত্ব দেয়, তাহলে গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া সম্ভব। ল্যাভরভের বক্তব্যে ইসরায়েলের নিরাপত্তা প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো এমন হতে হবে যেখানে ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর বৈধ নিরাপত্তা উদ্বেগ সমানভাবে বিবেচিত হবে। কোনো একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অন্য দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা হলে তা নতুন সংঘাতের জন্ম দেবে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি আরো জটিল হলে পুরো অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতিও এর ধাক্কা অনুভব করবে। ফলে বিশ্বের বড় শক্তিগুলোর উচিত উত্তেজনা না বাড়িয়ে আলোচনার পরিবেশ তৈরি করা। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। একই সঙ্গে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যোগাযোগ অব্যাহত রেখেছে। এই অবস্থান থেকে রাশিয়া নিজেকে এমন একটি শক্তি হিসেবে তুলে ধরতে চায় যারা সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ল্যাভরভের এই বক্তব্যের মাধ্যমে রাশিয়া একদিকে নিজেদের কূটনৈতিক ভূমিকা জোরালো করতে চাইছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক প্রভাবের বিকল্প হিসেবে বহুপক্ষীয় আলোচনার পক্ষে অবস্থান তুলে ধরছে। মস্কোর ধারণা, আঞ্চলিক সংকটের সমাধানে দুই দেশের মধ্যেই সমঝোতা যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষকে অন্তর্ভুক্ত করে একটি টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। পর্যবেক্ষকদের মতে, বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো নতুন সমঝোতা হলে তাতে রাশিয়া, ইউরোপীয় দেশ, উপসাগরীয় রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতো সংশ্লিষ্ট পক্ষগুলোরও ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। অন্যথায় যে কোনো চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদে কার্যকর রাখা কঠিন হয়ে পড়তে পারে। সব মিলিয়ে সের্গেই ল্যাভরভের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের সমাধান এমন হতে হবে যা শুধু দুই দেশের রাজনৈতিক স্বার্থ পূরণ করবে না, বরং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি তৈরি করবে। রাশিয়ার মতে সবার স্বার্থকে অন্তর্ভুক্ত করে গড়ে ওঠা একটি সমঝোতাই বর্তমান সংকট নিরসনের সবচেয়ে কার্যকর ও টেকসই পথ। ফ্রান্স দীর্ঘদিনের রাজনৈতিক আপত্তি থেকে সরে এসে তুরস্কের কাছে ফ্রাঙ্কো ইটালীয় SAMPT দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাবনা নিয়ে
নতুন করে ইতিবাচক অবস্থান নিয়েছে বলে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এই পরিবর্তনকে ইউরোপ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সূত্রগুলোর মতে গত 25 জুন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠকের পর বিষয়টি নতুন গতি পায়। এরপর 3 দেশের মধ্যে রাজনৈতিক পর্যায়ে আলোচনা আরও এগিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করেনি এবং প্রকাশিত প্রতিবেদনে কিছু অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। SAMPT, যা মাম্বা নামেও পরিচিত, ইউরোপের অন্যতম আধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ফ্রান্স ও ইতালির যৌথ প্রতিষ্ঠান ইউরোস্যাম্প তৈরি করে, যেখানে MBDA ফ্রান্স, MBDA ইতালি এবং থ্যালেস অংশীদার হিসেবে রয়েছে। এই ব্যবস্থা একযোগে বহু লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একই সময়ে একাধিক বিমান, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা রাখে। প্রযুক্তিগত দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইউরোপীয় বিকল্প হিসেবে বিবেচিত হয়। তুরস্ক বহু বছর ধরে একটি সমন্বিত জাতীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। স্টিল ডোম নামে পরিচিত এই প্রকল্পের আওতায় দেশটি স্বল্প, মধ্য ও দীর্ঘপাল্লার প্রতিরক্ষা সক্ষমতাকে একীভূত করতে চায়। দেশীয়ভাবে হিসার ও সিপার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়ন করলেও দীর্ঘপাল্লার প্রতিরক্ষায় এখনও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। সে কারণেই আঙ্কারা SAMPT সংগ্রহে আগ্রহী। একই সঙ্গে তারা প্রযুক্তির হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগও চায়, যাতে ভবিষ্যতে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে আরও শক্তিশালী করা সম্ভব হয়। তুরস্ক, ফ্রান্স ও ইতালি 2017-18 সালে যৌথভাবে দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নিলেও পরে সিরিয়া, লিবিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরকে কেন্দ্র করে তুরস্ক ও ফ্রান্সের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। বিশেষ করে গ্রিস ও সাইপ্রাসকে ঘিরে বিরোধ এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে ফ্রান্স দীর্ঘদিন এই সহযোগিতায় এগিয়ে নিতে অনাগ্রহী ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ন্যাটোর প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের কারণে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। তুরস্ক আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরো বেশি গুরুত্ব দিচ্ছে। তুরস্কের প্রতিমন্ত্রী ইয়াশার গুলের সম্প্রতি জানিয়েছেন, আঙ্কারা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং ইউরোপের SAMPT উভয় ব্যবস্থাই মূল্যায়ন করছে। তবে শুধু প্রস্তুত অস্ত্র কেনার পরিবর্তে প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনই তুরস্কের প্রধান অগ্রাধিকার, কারণ দেশটি দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভর হতে চায়। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি টেলিফোনে এই বিষয়ে আলোচনা করেছেন এবং ন্যাটো সম্মেলনের পার্শ্ব বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনায় আসতে পারে। তবে সম্ভাব্য এই চুক্তির পথে এখনো কিছু রাজনৈতিক বাধা রয়েছে। বিশেষ করে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি প্যারিসকে সতর্ক অবস্থানে থাকতে বাধ্য করেছে। ফ্রান্স ইতিমধ্যে গ্রিসের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে এবং দেশটিকে আধুনিক যুদ্ধবিমান ও নৌযান সরবরাহ করেছে। ফলে তুরস্কের কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির আগে এথেন্স ও নিকোসিয়ার উদ্বেগ ও বিবেচনায় নিতে হবে। সব মিলিয়ে ফ্রান্সের অবস্থানের এই পরিবর্তন এখনই কোনো অস্ত্র বিক্রির নিশ্চয়তা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে আলোচনার নতুন সূচনা। যদি শেষ পর্যন্ত 3 দেশ সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে তুরস্কের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে এবং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের সঙ্গে দেশটির সহযোগিতাও নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে এটি ন্যাটোর অভ্যন্তরে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং ইউরোপ তুরস্ক কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও বিবেচিত হতে পারে। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি ছিল না কোনো যৌথ ঘোষণা, প্রতিরক্ষা চুক্তি বা কূটনৈতিক বৈঠক, বরং সম্মেলনের আনুষ্ঠানিক সূচনাতেই তুরস্ক এমন একটি প্রতীকী আয়োজন উপস্থাপন করে যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের প্রবেশ মুখে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও তার সহধর্মিণী এমিনে এরদোয়ান বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের স্বাগত জানান। তবে এই অভ্যর্থনার সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল ওসমানীয় সাম্রাজ্যের ঐতিহ্যবাহী সামরিক ব্যান্ড ও
মেহতের এর সুর এবং বিভিন্ন যুগের 16টি তুর্কি রাষ্ট্র ও সাম্রাজ্যের প্রতিনিধিত্বকারী ঐতিহাসিক পোশাকে সজ্জিত সৈনিকদের উপস্থিতি। আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোর নেতাদের সামনে তুরস্ক এভাবেই নিজেদের হাজার বছরের ঐতিহাসিক ধারাবাহিকতা ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরে। মেহতেরকে বিশ্বের প্রাচীনতম সামরিক ব্যান্ডগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এর উৎপত্তি সেলজুক ও ওসমানীয় সামরিক ঐতিহ্যের ধারাবাহিকতায়, আর শতাব্দীর পর শতাব্দী এটি অটোমান সাম্রাজ্যের সামরিক শক্তি, রাষ্ট্রের মর্যাদা এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে মেহতেরের ভূমিকা কেবল সৈন্যদের মনোবল বাড়ানো ছিল না, এর গম্ভীর ঢাক, ঝুরনার তীক্ষ্ণ সুর, তুরি ও ঝাঁঝরের সমন্বিত আওয়াজ শত্রু বাহিনীর ওপর মানসিক চাপ সৃষ্টি করত। যুদ্ধ শুরুর আগেই প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া হতো যে তারা কেবল একটি সেনাবাহিনী নয়, একটি সুসংগঠিত ও আত্মবিশ্বাসী সাম্রাজ্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সে সময়ের সামরিক কৌশলে এই ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল। উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অভিযানের সময় মেহতেরের এই সামরিক সঙ্গীত ইউরোপীয় শক্তিগুলোর উপরও গভীর প্রভাব ফেলেছিল। পরবর্তীকালে অস্ট্রিয়া, প্রুশিয়া ও অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র নিজেদের সামরিক ব্যান্ডে উসমানীয় ঢাক, ঝাঁঝরা এবং টার্কিশ স্টাইল অন্তর্ভুক্ত করে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতেও এর প্রভাব দেখা যায়। ভলফগ্যাং আহমেদেউস, মোৎসার্ট, জোসেফ হাইডন এবং লুডভিগ ভ্যান বেথোভেনের কিছু বিখ্যাত রচনায় উসমানীয় সামরিক সঙ্গীতের ছন্দ, বাদ্যযন্ত্র ও সঙ্গীত ধারার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এটি প্রমাণ করে যে ইতিহাসের প্রভাব কেবল যুদ্ধ জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সংস্কৃতি, শিল্প ও সঙ্গীতেও এক সভ্যতার শক্তিকে বিশ্বের অন্য প্রান্তে পৌঁছে দিতে পারে। এই প্রেক্ষাপটে ন্যাটো সম্মেলনে মেহতেরের উপস্থিতি ছিল নিছক একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়, বরং এটি ছিল তুরস্কের রাষ্ট্রীয় পরিচয় তুলে ধরার একটি সচেতন কূটনৈতিক বার্তা। ন্যাটো একটি আধুনিক সামরিক জোট যার প্রতিষ্ঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে। অন্যদিকে তুরস্ক এই সম্মেলনের মাধ্যমে দেখাতে চেয়েছে যে আধুনিক সামরিক ও কূটনৈতিক বাস্তবতার অংশ হয়েও তারা নিজেদের ঐতিহাসিক শিকড় থেকে বিচ্ছিন্ন নয়। বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, প্রতিরক্ষা নীতি এবং আন্তর্জাতিক অবস্থানের পাশাপাশি ঐতিহ্য তাদের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সমালোচকদের কেউ কেউ এই ধরনের আয়োজনকে উসমানীয় সাম্রাজ্যের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেন। তবে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে এটি মূলত সাংস্কৃতিক কূটনীতির একটি উদাহরণ। বিশ্বের বহু দেশে আন্তর্জাতিক সম্মেলন বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। ব্রিটেন রাজকীয় গার্ড, ফ্রান্স রিপাবলিকান গার্ড, জাপান সম্রাটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং চীন তাদের হাজার বছরের সভ্যতার প্রতীক ব্যবহার করে রাষ্ট্রীয় মর্যাদা প্রকাশ করে। তুরস্ক একইভাবে মেহতের ও ঐতিহাসিক প্রতীকগুলোর মাধ্যমে নিজেদের জাতীয় ইতিহাসকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করেছে। আসলে রাষ্ট্র পরিচালনায় প্রতীক ও ঐতিহ্যের গুরুত্ব অনেক বেশি। সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা কিংবা প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি একটি জাতির আত্মপরিচয়ও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে রাষ্ট্র নিজের ইতিহাসকে আত্মবিশ্বাসের সঙ্গে ধারণ করতে পারে, তার কূটনৈতিক বার্তাও তুলনামূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে। আঙ্কারার ন্যাটো সম্মেলনের উদ্বোধনী আয়োজন সেই বাস্তবতারই প্রতিফলন। মেহতেরের সুর, ঐতিহাসিক পোশাক এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সমন্বয়ে তুরস্ক বিশ্বের সামনে এই বার্তাই তুলে ধরেছে যে আধুনিকতা ও ঐতিহ্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একটি জাতির শক্তিশালী পরিচয় গঠনে উভয়ই সমান গুরুত্বপূর্ণ। কখনো কখনো দীর্ঘ বক্তৃতা বা রাজনৈতিক ঘোষণার চেয়েও কয়েক মুহূর্তের প্রতীকী আয়োজন একটি রাষ্ট্রের ইতিহাস, আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের সবচেয়ে শক্তিশালী প্রকাশ হয়ে উঠতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর অনুষ্ঠিত জানাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বান ওঠার প্রেক্ষাপটে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হত্যা চেষ্টা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এমন সামরিক জবাব দেবে যা দেশটির জন্য সম্পূর্ণ ধ্বংসাত্মক হবে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে 1 বছরেরও বেশি সময় ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে। এর আগে সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায়, ট্রাম্পকে হত্যার একটি নতুন ও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য রয়েছে যা একটি সক্রিয় ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। একই ধরনের তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নালও। ইরান দীর্ঘদিন ধরেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আসছে। বিশেষ করে 2020 সালে ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে তেহরান বারবার প্রতিশোধের অঙ্গীকার করেছে। নিরাপত্তা উদ্বেগ এতটাই বেড়েছে যে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্পকে ভিন্ন বিমান ব্যবহার করার পরামর্শ দেয় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। সাম্প্রতিক সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীর কাছে কাতার ও সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র টানা 2 রাত ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব ঘটনার পর ট্রাম্প ঘোষণা দেন যে পূর্ববর্তী যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। Is the ceasefire done? Is the MOU dead? To me, I think it's over. তবে একই বার্তায় তিনি জানান, ইরান শান্তি আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র সেই আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি আর কার্যকর নয়। ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করলে ইরান সর্বাত্মক আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। গালিবাফ বলেন, নিজের দেশ রক্ষার প্রস্তুতি ইরান কখনো বন্ধ করেনি। বিশ্বের অনেক দেশ যুদ্ধ বন্ধ করতে চাইলেও এই সংঘাত ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না বলেও তিনি মন্তব্য করেন। উভয় পক্ষের কঠোর বক্তব্য ও সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা থেমে নেই। কাতারের মধ্যস্থতাকারীরা ইতিমধ্যে তেহরান সফর করেছেন। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের রাজধানী মাস্কাটে অবস্থান করছেন। দেশটির তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা চলছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। তিনি সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানান। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মাহমুদ আব্দুল ওয়াহেদ জানান, সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত করে স্থবির হয়ে পড়া আলোচনা পুনরুজ্জীবিত করতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। তবে সাম্প্রতিক মার্কিন বিমান হামলা এবং ট্রাম্পের কঠোর বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে ইরানি কর্মকর্তাদের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে। অন্যদিকে ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি কিম্বারলি হ্যালকেট জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। কোনো চুক্তি করতে হলে ইরানকে তার পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে এবং পারমাণবিক উপকরণ হস্তান্তর করতে হবে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার পর তারা ইরানের সামনে নতুন করে কঠোর শর্ত তুলে ধরেছেন। ফলে একদিকে সামরিক হুমকি ও পাল্টা হুঁশিয়ারি, অন্যদিকে নেপথ্যে চলমান কূটনৈতিক আলোচনা। এই দুই সমান্তরাল বাস্তবতার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।